চ্যানেল আজকের সেট 4 সলিউশনটা আশা করছি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওর শেষে কিছু কথা আছে যেটা অবশ্যই তোমরা একটু ভালোভাবে শুনবে, যে তোমাদের উদ্দেশ্যে কয়েকটা বার্তা আছে। তো চলো প্রথমে আগে পড়াশোনাটা শেষ করে নিই, যে প্রথম যে 20টা কোশ্চেন আসে সেটার আগে সলিউশনটা কমপ্লিট করে নিই। দেখো 1 নম্বর কোশ্চেন আছে কি, ফার্স্ট রকেট উৎক্ষেপণ কোন সূত্রের উপর ভিত্তি করে হয়? দেখো রকেট উৎক্ষেপণ আমরা পাই কোথায়? নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র কি? নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া থাকবে। তো সেই হিসেবে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমাদের রকেটের উৎক্ষেপণ দেখতে পাই। তাহলে একের অ্যান্সার সি। নেক্সট 2 নম্বর, ভারতের তাজমহল মার্বেল ক্যান্সারে আক্রান্ত। মার্বেল ক্যান্সার, দেখো যেটাকে আমরা বলি মার্বেলের ক্ষয়ক্ষতি বা মার্বেল ক্যান্সার, যাই বলি না কেন, তো মার্বেল ক্যান্সার কী? দেখো মার্বেল ক্যান্সার হয় সাধারণত অ্যাসিড বৃষ্টি মার্বেল পাথরকে ক্ষয় করেছে। তো এটা হয় H2S এর কারণে, H2S হাইড্রোজেন সালফাইডের কারণেই সাধারণত মার্বেল ক্যান্সার হয়। এছাড়া আরও অ্যাসিড বৃষ্টির ভিতরে আরও কিছু থাকে, তো মেনলি আমাদের H2S এর কারণেই আমাদের মার্বেল ক্যান্সার হয়, এটাই ধরে। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? দেখো বাংলার প্রথম স্বাধীন রাজা যদি ধরি তাহলে হবে শশাঙ্ক। আর গোপাল ছিল পাল বংশের প্রথম রাজা, ধরা হয় গোপালকে। পাল বংশের প্রথম রাজা হচ্ছে গোপাল। আচ্ছা, শশাঙ্ক হলো বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। নেক্সট কোশ্চেন, নিচের কোন বাঁধটি বিপাশা নদীতে অবস্থিত? বিপাশা নদীতে, দেখো বিপাশা নদীতে এখানে একটা কথা জানবে, বিপাশা নদীর উপর পং বাঁধের বিপাশা নদীর উপর পং বাঁধটা অবস্থিত। এটা একটা সময় ভারতের উচ্চতম বাঁধ ছিল, বাট এখন আর নয়। এখন পরবর্তী ক্ষেত্রে অনেকগুলো বাঁধ, নতুন নতুন উচ্চতম বাঁধ তৈরি হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, ভাকরা বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? ভাকরা বাঁধ হচ্ছে শতদ্রু বা সুতলেজ। তিলিয়া, ময়ূরাক্ষী। রিহান তো জানোই, রিহান নদীর উপরে। নেক্সট, মানব উন্নয়ন সূচকের ধারণাটি কত সালে নেওয়া হয়েছিল? মানব উন্নয়নের সূচনার ধারণাটি ফার্স্ট নেওয়া হয়েছিল 1990 সালে। তো মানব উন্নয়ন সূচক, যেটাকে আমরা HDI অর্থাৎ ইংলিশে বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, এই ইন্ডেক্সটা পরীক্ষায় দেখবে খুব আসে। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কে পাবলিশ করে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স জানবে মানব উন্নয়ন সূচকের ধারণাটি। দেন কে, এটা হচ্ছে মানব উন্নয়ন সূচকের যে ইন্ডেক্সটা তৈরি করে UNDP অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণাটি প্রথম তৈরি করেছিল মেহবুব উল হক এবং অমর্ত্য সেন। এই দুটো নাম মনে রাখবে, মেহবুব উল হক এবং অমর্ত্য সেন। অমর্ত্য সেন তো জানো, অমর্ত্য সেন ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন, মানে ফার্স্ট ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন। তো অমর্ত্য সেন আর মেহবুবুল হক এই দুজন মিলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ধারণাটি নিয়ে আসেন বা মানব উন্নয়ন সূচকের ধারণাটি দেন, এবং রিপোর্টটা তৈরি করে UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এটা টোটালি 180 থেকে 82টা কান্ট্রির উপরে রিপোর্ট তৈরি করা হয়। তো ভারতবর্ষের র্যাঙ্ক আগের বছর ছিল 132। এটা 3টে ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে র্যাঙ্ক তৈরি করা হয়। যাক, এটার এক্স্যাক্টলি ইন্ডেক্সের এবছরের যেটা সেটা যখন কারেন্ট অ্যাফেয়ার্স করাবো তখন এই ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যে আমাদের স্টেট ওয়াইজ কোন স্টেট সব থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, যেমন আমাদের কেরালা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুসারে ফার্স্ট। আর যদি আমরা লাস্টের দিক থেকে দেখি তাহলে মেবি এক্স্যাক্টলি আমার এটা ঠিক মনে আসছে না, লাস্ট ঝাড়খণ্ড অথবা বিহার হতে পারে। যাই হোক, এটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আমাদের মেন হচ্ছে যে ফার্স্ট কোনটা সেটা
এটা জরুরি, কেরালা। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটিয়েছে? দেখো সবুজ বিপ্লব, আচ্ছা সবুজ বিপ্লব কত সালে হয়েছিল? সবুজ বিপ্লব আমরা জানি 1966 দশকে, তাই তো? তো সবুজ বিপ্লবের সঙ্গে 66 মানে 70-এর দশকে, যেটাকে আমরা বলি 70-এর দশক, তো অ্যাকচুয়ালি ওটা 1966 67 হয়েছিল। সবুজ বিপ্লবের ফলে কিসের বৃদ্ধি ঘটেছিল? আমাদের গম চাষের বৃদ্ধি ঘটেছিল, গম চাষের, গমের ফলন বৃদ্ধি ঘটেছিল। এটা উচ্চ ফলনশীল ধান এবং গম বীজ ইউজ করে গমের ফলন বৃদ্ধি করা হয়েছিল। তো এটা হয়েছিল, সবুজ বিপ্লব হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা, এগুলোতে সবুজ বিপ্লবের সবথেকে বেশি প্রভাব পড়েছিল এবং তার ফলে সাকসেসফুলও হয়েছিল। তো সবুজ বিপ্লবের ফলে কী কী হয়েছিল দেখো, আন্তঃব্যক্তিগত বৈষম্য, অবশ্যই আন্তঃব্যক্তিগত বৈষম্য বৃদ্ধি পেয়েছিল, কারণ একজন লোকের প্রচুর চাষাবাদ করে সে ধনী হয়ে পড়েছিল, আরেকজন দেখা যাচ্ছে গরিব হয়ে গেছিলো, আন্তঃবৈষম্য তৈরি করেছিল। গমের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছিল, এটাও ঠিক। আঞ্চলিক বৈষম্য, দেখা যাচ্ছে হরিয়ানার প্রচুর পরিমাণে ইনকাম, হরিয়ানার চাষাবাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপ করেছে, পাশেই দেখা যাচ্ছে স্টেট, দেখা যাচ্ছে কোনো একটা স্টেটে দেখা যাচ্ছে সাপোজ দেখা যাচ্ছে বিহার বা রাজস্থানে দেখা যাচ্ছে সেই পরিমাণ ডেভেলপ করতে পারেনি, তাহলে আঞ্চলিক বৈষম্য তৈরি হয়েছিল। বা দেখা যাচ্ছে সাপোজ দেখা যাচ্ছে একটা থানার, মানে ওখানে দেখা যাচ্ছে একটা থানার আন্ডারে দেখা যাচ্ছে প্রচুর ডেভেলপ করেছে, পার্শ্ববর্তী থানার দেখা যাচ্ছে কোনো রকম থানা এরিয়ায় দেখা যাচ্ছে কোনো রকম ডেভেলপ করতে পারেনি, এই বিষয়টাকে বলা হচ্ছে আঞ্চলিক বৈষম্য। তাহলে এখানে সবকটি সঠিক অ্যান্সার হবে। তারপরে নেক্সট কোশ্চেন, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলার কোন সময় আক্রমণ করেন? দেখো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, এটা হচ্ছে 1202 খ্রিস্টাব্দে। এই সময় রাজা কে ছিল? লক্ষণ সেন। এই সময় বাংলার রাজা ছিল লক্ষণ সেন, বৃদ্ধ লোক ছিল। তো উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিল, যেটাকে বলা হয় খিড়কি দরজা দিয়ে, পিছনের খিড়কি দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে গিয়েছিল যখন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে সেই সময়। নেক্সট কোশ্চেন, জীবের কোন অংশে মিষ্টি স্বাদ অবস্থান করে? দেখো জীবের যদি মিষ্টি স্বাদ দেখি তাহলে প্রান্ত, অর্থাৎ সামনের দিকে মিষ্টি স্বাদ দেখতে পাবো, আর পিছনের যে জায়গাটা এখানে তিতো স্বাদ থাকে, তেতো, সরি এটা তো পার্শ্ব, পেছনে তেতো, এখানে দুই পাশে থাকে অম্ল, আর মাঝখানে থাকে ঝাল। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে জীবের কোন জায়গায় কোন স্বাদ আমরা দেখতে পাবো। নেক্সট কোশ্চেন, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট। আচ্ছা এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন সব কিছুই জানো যে যা কিছু ঘটছে সবই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডেভেলপ করেই হচ্ছে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ফিউচার আমাদের একটা বড় রকম প্রভাব বিস্তার করতে চলেছে সমস্ত ক্ষেত্রে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে সামিট বসেছে বা সম্মেলন বসেছে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে? দেখো এই কোশ্চেনটা কেন আমি দিলাম, জাতীয় ডাক্তার দিবস এটা 1 জুলাই, কারণ এবছর জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা তোমার রেপ কেস নিয়ে, যে ডাক্তারদের রেপ কেস নিয়ে একটা সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী একটা বড় রকমের প্রভাব পড়েছিল। তার ফলে ডাক্তারদের প্রতি যে একটা সিম্প্যাথি বলো বা ডাক্তারদের নিয়ে বেশ আলোচনা উঠে এসেছে সমস্ত জায়গায়, বা ডাক্তাররাও স্বতঃপ্রণোদিতভাবে আন্দোলনে যুক্ত হয়েছিল। তাই এই ডাক্তার দিবস এবছর আসার মতো একটা কোশ্চেন, সেই হিসাবে এটা আমি দিয়ে রেখেছি 1 জুলাই। নেক্সট কোশ্চেন, কোথায় মঙ্গোলিয়ার সঙ্গে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু হলো? আচ্ছা মঙ্গোলিয়ার সঙ্গে, এটা হচ্ছে মেঘালয়, এটা মঙ্গোলিয়া আর ইন্ডিয়া। তাহলে নোমাডিক এলিফ্যান্ট আমরা কার ভিতরে দেখতে পাবো? মঙ্গোলিয়া এবং ইন্ডিয়ার ভিতরে নোমাডিক এলিফ্যান্ট, এটা মাথায় রাখবে যে এইগুলো দেয় পরীক্ষায়, প্রচুর দেয় যে মিলিটারি এক্সারসাইজগুলো কোন দেশের সঙ্গে কোন মিলিটারি এক্সারসাইজটা হচ্ছে, যেমন নোমাডিক এলিফ্যান্ট আমরা অবশ্যই মনে রাখবে যে মঙ্গোলিয়ার সঙ্গে ইন্ডিয়ার। তাহলে এটা হচ্ছে মেঘালয় হয়েছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে সালফিউরাস উষ্ণ প্রস্রবণ দেখতে পাবো? আচ্ছা সালফিউরাস উষ্ণ প্রস্রবণ বা উষ্ণ প্রস্রবণ, এক কথা হচ্ছে উষ্ণ প্রস্রবণ দেখতে পাবো আমরা বক্রেশ্বর নদীতে, বীরভূমে এটা দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন,
ভারতের কোন রাজ্য প্রথম মাটির মানচিত্র প্রকাশ করেছে? ভারতের প্রথম, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, মাটির মানচিত্র, এটা ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, কোন আইনের মাধ্যমে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? দেখো, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্টের পরে এটা প্রতিষ্ঠা হয় 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় তিনজন বিচারক দ্বারা এটা সেই সুপ্রিম কোর্টটা চলতো। সেই সময় প্রধান বিচারপতি যে ছিলেন তিনি ছিলেন এলিজা ইম্পে। কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। তো কলকাতা সুপ্রিম কোর্টে প্রথম ফাঁসির সাজা একটা দিয়েছিল, যেটাকে ফাঁসির সাজা মহারাজা নন্দকুমারের ফাঁসির সাজা দিয়েছিল নন্দকুমার। তো এই ফাঁসির সাজাটাকে বলা হয় জুডিশিয়াল মার্ডার। ভারতবর্ষে প্রথম জুডিশিয়াল মার্ডার ধরা হয় এটাকে, নন্দকুমারের ফাঁসিটাকে। ভারতবর্ষে প্রথম জুডিশিয়াল মার্ডার ধরা হয় নন্দকুমারের ফাঁসিকে। নেক্সট, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি পার্ট বা অংশ রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে 25টা পার্ট রয়েছে। আর শিডিউল যদি বলি, শিডিউল রয়েছে 12টি, আর আর্টিকেল রয়েছে 448টি। এটা মাথায় রাখবে যে বর্তমানে আমাদের পার্ট রয়েছে 25টা, শিডিউল রয়েছে 12টা এবং আর্টিকেল রয়েছে 448টা ভারতীয় সংবিধানে। নেক্সট কোশ্চেন, কত সালে মৌলিক কর্তব্য অংশটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়? মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়, এটা অ্যান্সার হচ্ছে 1976 সাল। এটা 42তম সংবিধান সংশোধন। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে 51A ধারাতে। 51A ধারাতে, এটা মাথায় রাখবে যে কত সালে মৌলিক কর্তব্য অংশটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড হয়েছে 11টা মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল, আর 51A আর্টিকেলে সমস্ত মৌলিক কর্তব্যগুলোকে অ্যাড করা হয়েছে। নেক্সট কোশ্চেন, যোজনা কমিশন হলো একটি, আচ্ছা আর একটা 42তম, এটা একটা মাথায় রাখবে, 42তম সংবিধান সংশোধনটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলি, মিনি কনস্টিটিউশন। কারণ 42তম সংবিধান সংশোধনে অনেক কিছু সংশোধন করা হয়েছিল, যেমন সমাজতান্ত্রিক যেমন সোশ্যালিস্ট এবং সেকুলার কথাটা অ্যাড হয়েছে ওখানে। তারপরে ফ্র্যাটার্নিটি কথাটাও অ্যাড হয়েছে। সেই সঙ্গে 42তম সংবিধান সংশোধনে ফার্স্ট যেটাকে আমরা বলি যে প্রথম প্রিয়াম্বল যেটাকে বলি, সেই প্রিয়াম্বলটা সংশোধন হয়েছে। সেখানে টোটাল অনেক কিছু এখানে সংশোধন হয়েছিল, তাই 42তম সংবিধান সংশোধনটাকে আমরা বলা হয় যে মিনি কনস্টিটিউশন একটা। যোজনা কমিশন হলো, আচ্ছা যোজনা কমিশন একটা অবিধিবদ্ধ সংস্থা। যোজনা কমিশন অর্থাৎ পরিকল্পনা কমিশন, আমরা এর আগের দিনকে বলেছিলাম যে পরিকল্পনা কমিশন হলো একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এটা জাস্ট একটা উপদেষ্টামূলক সংস্থা। এর কাজ কি, যে এ শুধুমাত্র উপদেশ দিতে পারে, বাকি আর কোনো কিছু করতে পারে না, ঠিক আছে? মানে এ শুধুমাত্র উপদেশ দিতে পারে, বাকি আর কোনো কিছু করতে পারে না, তাই একে বলা হয় উপদেষ্টামূলক সংস্থা। যেমন পাড়ার লোকজন যারা বড় সিনিয়র ব্যক্তি থাকে তারা যেমন শুধু উপদেশটাই দেয়, তার বেশি কিছু করে না। তো ওই রকম এখানে যোজনা কমিশনটা জাস্ট উপদেশ দেওয়ার একটা সংস্থা, বাকি আর কোনো কিছু নয়, তাই এটাকে বলা হয় অবিধিবদ্ধ সংস্থা অর্থাৎ এক্সট্রা কনস্টিটিউশনাল একটা সংস্থা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন? দেখো, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম, এটাকে বলেছিল বিনায়ক সাভারকার। নেক্সট কোশ্চেন, কোন বাঙালি বিপ্লবী নোয়াখালীর গান্ধী নামে পরিচিত? নোয়াখালীর গান্ধী হচ্ছে অশ্বিনী কুমার দত্ত, বাংলাদেশের লোক ছিলেন। তো একে বলা হয়, অশ্বিনী কুমার দত্তকে বলা হয় নোয়াখালীর গান্ধী। অবশ্যই এই কোশ্চেনটা মাথায় রাখবে, এটা খুবই একটা ভালো কোশ্চেন। তারপরে নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় আসে? আচ্ছা, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসন আওতায় আসে? এটা হচ্ছে পাঞ্জাব।
আজকের 20টা কোশ্চেন কমপ্লিট হলো। এই 20টা কোশ্চেন আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে সিরিজটি, T20 সিরিজটি। দেখো, এই কমেন্ট বা লাইক এগুলো করলে আর কিছুই হয় না। এগুলোতে যে একজন যে ভিডিও বানায় বা আমি যে তোমাদেরকে এটা মানে কন্টিনিউয়াসলি যে তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছি, এটার প্রতি আরও আগ্রহ বাড়ে। তোমাদের ইন্টারেস্ট গ্রো করলে তাতে আমাদের ইন্টারেস্ট আরও বাড়ে যে না, আমার দ্বারা কোনো স্টুডেন্টের একটু হলেও উপকারে লাগছে। সেই কারণে আমরাও আরও বেশি পরিশ্রম করতে আগ্রহী হই। তো সেই দিকটা তোমরাও ভাববে, যাতে তোমাদের দিকটা মানে তোমাদের জন্য আরও বেশি পরিশ্রম করতে পারি আমরা, ঠিক আছে। আর একটা বিষয়, তোমাদের যে WBP বা KP এক্সাম নিয়ে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছো, তো WBP KP এক্সাম নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। ওটা পরীক্ষার নির্দিষ্ট টাইমে এখনও পর্যন্ত যা জানুয়ারির লাস্টের দিকে যদি নিতে পারে খুব ভালো, আর না হলে তোমাদের পড়াশোনা তোমরা কন্টিনিউ করে যাও। না হলে ধরে রাখো মার্চের পরে পরীক্ষা হবে, মার্চের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি 7 তারিখে রিসলভ হয় তবে জানুয়ারির লাস্টে পরীক্ষা হয়ে যাবে। যে OBC কেসটা নিয়ে যে সমস্যা চলছে, যদি এটা 7 তারিখে মিটে যায় তবেই। আর একটা SSC GDর হয়তো রেজাল্ট আগামী 2-1 দিনের ভিতরেই দিয়ে দেবে। তো যারা GDতে কোয়ালিফাই করবে তাদের অ্যাডভান্স অসংখ্য ধন্যবাদ বা কনগ্রাচুলেশন দিয়ে রাখলাম। আর যাদের হবে না তারা আবার নতুন করে শুরু করবে, এটাই আশা করছি। তো পরের সেট 5 সেটা ম্যাক্সিমাম কোশ্চেনই SSC GD ওরিয়েন্টেড করে রেখেছি। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, পরের ভিডিওটা। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। পরে আবার কোনো ক্লাসে দেখা হবে।